প্লাস্টিক সার্জারি নিয়ে আমাদের মধ্যে কম বেশি অনেক ধরনের কিছু মিসকনসেপশন বা ভ্রান্ত ধারণা কাজ করে থাকে। অনেকেরই ধারণা প্লাস্টিক সার্জারি শুধুমাত্র অ্যাডাল্ট পার্সন বা বড়দের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি কেন বা কখন দরকার হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরই প্রেক্ষিতে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বাচ্চাদের প্লাস্টিক সার্জারি কি, কেন এবং কখন দরকার। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর তানভীর আহমেদ 1979 সালের মে মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। বাচ্চাদের প্লাস্টিক সার্জারি বলতে আসলে কি বোঝায়? প্লাস্টিক সার্জারি কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে অ্যাস্থেটিক, এটা আসলে অ্যাস্থেটিক সার্জারির অংশ। প্লাস্টিক সার্জারিটা হলো ফ্রম দ্য ওয়ার্ড প্লাস্টিকস, মানে এটাকে মোল্ড করা বা পুনর্গঠন। পুনর্গঠন সবারই লাগে, বিশেষত বাচ্চাদের এই জিনিসটা খুব বেশি জরুরি, কারণ হলো যে তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকে, বিভিন্ন ধরনের টিউমার হতে পারে, শরীরে বিভিন্ন জন্মগত ত্রুটি হতে পারে এবং কাটা ছিঁড়াও আছে, এবং তাছাড়া আরও অনেকগুলো শারীরিক সমস্যা থাকে যেখানে কিন্তু আসলে প্লাস্টিক সার্জারি দরকার হয়। এই কারণে কিন্তু পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি কিন্তু আলাদা একটা স্পেশালিটি বা সুপার স্পেশালিটি বলে দেশের বাইরে। তা আমাদের দেশে যেহেতু এখন অ্যানেস্থেশিয়ার ডেভেলপমেন্ট অনেক হয়েছে এবং প্লাস্টিক সার্জনের সংখ্যা বেড়ে গিয়েছে, তাই এখন কিন্তু আমাদের ফোকাসটা এখন চলে আসছে পেডিয়াট্রিক প্লাস্টিক। কোন কোন ক্ষেত্রে সাধারণত এই বাচ্চাদের প্লাস্টিক সার্জারিগুলো করা হয়ে থাকে? এটা হলো জন্মগত ত্রুটি। তো বাচ্চাদের জন্মগত ত্রুটির হলো একটা বিশাল অংশ। তার ভিতরে যেমন ঠোঁট কাটা, তালু কাটা, কিন্তু তার বাহিরে আছে কি জন্মগতভাবে অনেক কিছুই হয়। যেমন জন্মগতভাবে তার শরীরে একটা টিউমার হতে পারে, যেমন হেমানজিওমা বা ভাস্কুলার টিউমার। তো সেটার কিন্তু একটা চিকিৎসা লাগে, একসময় কিন্তু এটার অপারেশন করতে হয়। নাম্বার 2, অনেকেরই কিন্তু জন্মগতভাবে বাচ্চাদের যেটা খুব বেশি হয়, হাতের বিভিন্ন ধরনের সমস্যা। দেখা যায় যে কারোর এই হাতে একটা বাড়তি আঙ্গুল, এক হাতে অথবা 2 হাতে, শুধু একটা না, দেখা যায় কারোর 2টা, 3টা, 4টা, 5টা জায়গায় 7টা, 8টা, 9টা পর্যন্ত আঙ্গুল থাকে, এক হাতে, 2 হাতে, শুধু হাতে না পায়ে থাকে। তো এরকম বাড়তি আঙ্গুল থাকে। তারপরে থাকে কি আঙ্গুলগুলো জোড়া লাগানো থাকে, সেটাকে বলে সিনডেক্টিলি। অনেক সময় একটা আঙ্গুল লাগানো থাকে, মাল্টিপল আঙ্গুল লাগানো থাকতে পারে, এক হাতে, 2 হাতে। তাছাড়া ক্যাম্পটোডেক্টিলি সহ আঙ্গুলটা বাঁকা থাকে। তাছাড়া আরও জন্মগত অনেকগুলো ত্রুটি আছে যেখানে হাতগুলা রোজ বার্ডের মতো দেখা যায়, যে হাতগুলো খুলেই নি। তো সেইগুলো কিন্তু খুব দ্রুত অপারেশন করতে হয়। তার বাহিরে আছে বাচ্চাদের বিনাইন এবং মেলিগনেন্ট টিউমার হয়, যেগুলোর অপারেশন লাগে। আর তার চেয়ে বড় একটা অংশ কিন্তু আছে কাটাছিঁড়া। বাচ্চারা কিন্তু প্রায়শই দুর্ঘটনায় বা আঘাতপ্রাপ্ত হচ্ছে, কপালে কেটে যাচ্ছে, ফেসে কেটে যাচ্ছে, নাকে কেটে যাচ্ছে, ঠোঁটে কেটে যাচ্ছে। তো সেগুলোর অ্যাটেনশনের জন্য কিন্তু আসলে আমাদের প্লাস্টিক সার্জারি দরকার হয়। জন্মগত যে সমস্যাগুলো থাকে সেগুলো জন্মের কত দিন, কত মাস বা কত বছর পরে সাধারণত এই সার্জারিগুলো আপনারা করে থাকেন? এটা আমরা 2টা ভাগ করে বলে থাকি। একটা হলো টিউমার, আরেকটা অংশ হলো হাতের বা পায়ের বিভিন্ন সমস্যা। কিছু কিছু টিউমার আছে একদম জন্মের সময় দেখা যায়, যেমন ছোট্ট একটা লাল দাগ বা একটা তিল বা একটা কালো দাগ, অথবা হালকা একটা ফুলা ছিল। কারোর সেটা জন্মের সাথে সাথে, অথবা কারোর জন্মের 7 দিন বা 14 দিন পরে দেখা দেয়। কারোর হলো জন্মের 3 মাস 6 মাস পরে কিন্তু এরকম দেখা দিতে পারে। সেগুলো সাধারণত রক্তনালীর টিউমার এবং বিভিন্ন ধরনের টিউমার থাকে। তাছাড়া 3-4 বছর বয়সে হঠাৎ করে শরীরের কোনো জায়গায় কিন্তু ছোট ছোট হঠাৎ করে একটা ফুলে উঠলো, মাংসপেশির বিভিন্ন ধরনের টিউমারগুলো হয়, বা পিঠের পিছনের দিকে সমস্যা থাকে, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসে। তাছাড়া জন্মগত আরেকটা জিনিস থাকে, সেগুলো বিভিন্ন ধরনের ফুলা থাকে, যেমন পিছনে আবার মাথার পিছনে। সেই জিনিসগুলোকে কিন্তু অপারেশন করতে হয়। সেগুলো কিন্তু জন্মের সময় দেখা যায় যে একটু ফুলা থাকে, অনেকের কপালের মাঝখানে অথবা মাথার পাশে বিভিন্ন ডারময়েড থাকে, সেগুলো কিন্তু জন্মের সময় চলে আসে। আর হাতের যে ত্রুটিগুলো থাকে সেটা কিন্তু আসলে জন্মের সাথে সাথেই থাকে, যে একটা বাড়তি আঙ্গুল অথবা জোড়া আঙ্গুল লাগানো আছে। জন্মগত এই ত্রুটিগুলো মোস্টলি 70 থেকে 80 ভাগই কিন্তু আসলে জন্মের সময় কিন্তু প্রকাশিত হয়। যখন আপনারা সিদ্ধান্ত নেন যে এই মুহূর্তে আসলে সার্জারিটা করা জরুরি, সেক্ষেত্রে কিন্তু অভিভাবকরা চিন্তা করে থাকে বাচ্চার সেফটির বিষয়টি। একটু জানতে চাইবো যে ঠিক জন্মের পরপরই সার্জারি করার আসলে কতটুকু নিরাপদ? এখানে অনেকগুলো জিনিস জড়িত। একটা হলো অ্যানেস্থেশিয়ার সেফটি। তো আমাদের দেশে এখন অ্যানেস্থেশিয়ার সেফটি অনেক বেটার, এবং পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া এবং তাদের জন্য স্পেশালাইজড ড্রাগস এবং মেশিন লাগে, সেগুলো অ্যাভেলেবল, এবং কিছু টেস্ট করতে হয়। তবে তার আগে আসলে আমরা কখনো অপারেশনের সিদ্ধান্তটা নেই, যে কিছু কিছু ত্রুটির ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সাথে সাথে অপারেশনের সিদ্ধান্ত নেই না।
যেমন যদি হেমানজুমা হয়ে থাকে বা অনেক কিছু, আমরা আসলে ওয়েট করি 3 মাস পর্যন্ত। তাকে আমরা অনেক সময় ওষুধ দিই, দিয়ে এটাকে কন্ট্রোল করে নিয়ে এসে একটা সময় আমরা অপারেশন করি। তারপরে থেকে থাকে যে যেমন জোড়া আঙ্গুল অথবা বাড়তি আঙ্গুল আছে, আমার কিন্তু এটা হয়তো যে সাথে সাথে অপারেশনের দরকার হয় না। আমরা আগে দেখি যে এটা কত ধরনের, কতটুকু সিরিয়াস। যদি দেখা যাচ্ছে তার ফাংশনাল কোনো ইম্পেয়ারমেন্ট করে, তাহলে আমরা আর্লি সার্জারি করতে হবে। আদারওয়াইজ সেই জিনিসগুলো কিন্তু আমরা 3 মাস, 6 মাস বা 9 মাস অথবা 1 বছর পরে আমরা করি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে হাতের যে কোনো প্রবলেম, তার হ্যান্ড ফাংশন আসার আগেই এগুলাকে অপারেশন করতে হয়। সেজন্য সেগুলোকে আমরা 18 মাসের আগেই করতে চাই। তবে কিছু কিছু হাতের প্রবলেম আছে জন্মগত, এটা কনস্ট্রিক্টিং ব্যান্ড সিনড্রোম বলা হয়, এরকম ছোটো ছোটো ব্যান্ড হয়ে যায়। তো এই জন্য অনেক সময় অটোমেটিক্যালি একটা আঙ্গুল বা হাতের অংশ কিন্তু ঝরে পড়ে যেতে পারে জন্মের পর। অনেকের কিন্তু জন্ম সময় দেখা যাচ্ছে যে একটা আঙ্গুল নাই বা একটা অংশ চিকন হয়ে গেছে, একটা হাত ছোট, তো আরও ব্যান্ড থেকে থাকে। সেটা কিন্তু যদি আমি ইমিডিয়েটলি সার্জারি না করাই তাহলে কিন্তু তার ক্ষতি হয়ে যাবে। সেইগুলোকে কিন্তু আমরা প্রয়োজনে আমরা 3 মাস বয়সের মধ্যে আমরা কিন্তু অনেকগুলোকে অপারেশন করি। আবার অনেক সময় থাকে কিছু সমস্যা, সিভিয়ার টাইপের টাংটাই, সে জিভ খুলতে পারছে না, খাবারের সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় কিন্তু আমরা আর্লি রিলিজ করি। আবার অনেক সময় থাকে কিছু টিউমার যে ব্লিডিং হচ্ছে, তাকে কিন্তু আমরা আর্লি অপারেশন। তাই এটা নির্ভর করে সম্পূর্ণভাবে তার কোন ধরনের সমস্যা, তার বর্তমান কন্ডিশনটা কী আছে, আর তার অন্য কোনো ম্যানেজমেন্ট আছে কিনা, সেটার উপর বেস করে আসলে আমরা সিদ্ধান্তে যাই। এই ধরনের জন্মগত ত্রুটিগুলো আসলে কি কারণে হয়ে থাকে? আমাদের সোসাইটিতে দেখা যাচ্ছে যে প্রথমেই আমি হয়তো মাকে দোষারোপ করছি যে মনে হয় মায়ের কোনো একটা সমস্যার জন্য অথবা মায়ের কোনো ওষুধ খাওয়ার জন্য মনে হয় বাচ্চার যে সমস্যাটা হয়েছে। সেই ধরনের সমস্যা অত্যন্ত কম, কিন্তু মায়ের যে ইস্যুটা আসছে সেখানে বরঞ্চ মায়ের পুষ্টি, সেগুলোর দিকে আমাদেরকে খেয়াল দেওয়া উচিত। সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কমে আসে। তবে ম্যাক্সিমাম জন্মগত ত্রুটির জন্য কে দায়ী এটা আসলে এখন পর্যন্ত এক্সপ্লোর হয়নি, যেটা মা দায়ী না বাবা দায়ী। এটা আসলে এটা একটা জেনেটিক্সের ব্যাপার, যেটা আসলে জেনেটিক মিউটেশন থেকে আসে, যেটার উপরে আসলে আমাদের কারোরই হাত নেই। বলা হয়ে থাকে যে অভিশপ্ত, এই টার্মটা ইউজ করা হয় এবং এই মায়ের অভিশপ্ত কিছু কার্যকলাপের জন্য হয়তো বা একটা ত্রুটি যুক্ত একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। এগুলো নিয়ে কি আসলে আপনাদের কোনো সোশ্যাল অ্যাওয়ারনেস এই ধরনের কোনো কাজ করা হয়ে থাকে কিনা? সোশ্যাল অ্যাওয়ারনেসের দুটো অংশ, একটা হলো রিসার্চ, আমাকে ইনফরমেশন লাগবে, তারপরে সেটাকে ডিসেমিনেশন করা মানুষের কাছে। তো আমাদের দেশে এগুলো রিসার্চ অনেক কম হলেও আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজ বা ডেভেলপ কান্ট্রিজে রিসার্চ হয়েছে, যে আমরা ডাটা পাই, তো তাতে দেখা যাচ্ছে যে আসলে এটার দায় অনেক কম, বরঞ্চ পরিবেশ দূষণ, আমাদের খাবার, পেস্টিসাইডস, এগুলো খুব জরুরি। এটা শুধু আমার জন্য হবে না, কারণ আমরা যদি দেখি যে আমাদের যে জেনেটিক্সের ব্যাপারটা, এখানে কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল, মানে বাবা এবং মাই কিন্তু দায়ী। এখন কার থেকে চেঞ্জটা হয়েছে এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাকে কাজ করতে হবে যেটা অলরেডি হচ্ছে আমাদের পক্ষ থেকে, না হলে যে পরিবেশ দূষণ, ওষুধ সেবনের ব্যাপারে, পেস্টিসাইডস, বিভিন্ন ড্রাগস, তারপরে খাবারে যে বিভিন্ন কালার এবং পলিউশন, তো সেটা তো আমারও চেঞ্জ করতে পারে, আপনারও চেঞ্জ করতে পারে। তো কার থেকে সেটা চেঞ্জ হবে সেটা কিন্তু বলা মুশকিল। তো এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো যে মায়েদের যে দায় নাই, আগে কিন্তু বলা হতো ঠোঁটকাটা তালুকাটার জন্য মায়েদেরকেই দোষারোপ করা হতো, যে পূর্ণিমা বা রাতে বা ওরকমভাবে মাছ কাটার জন্য এই সমস্যা হচ্ছে। এখন কিন্তু সেটা নাই, গ্রামে কিন্তু এখন সেটা আর বলা হচ্ছে না, কারণ সেটা কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপ করে গেছে। নাম্বার 3 হলো যে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, ভাবছে যে কারোর অভিশাপ বা এরকম কিছু। তাই আমরা কিন্তু চেষ্টা করছি যে এটার জন্য যে সোশ্যাল যারা ওয়ার্কার্স আছেন বা এই যে মিডিয়া আজকে আমরা বলছি, তারপর হলো বিভিন্ন পত্রপত্রিকার ছোট ছোট আর্টিকেলস এবং বিভিন্ন সবাই কিন্তু আসলে আমরা বলার চেষ্টা করছি, যদিও এটা খুব ভয়েসটা কম, তবে এটা অনেক বেশি হওয়া উচিত। বিশ্ব প্লাস্টিক সার্জারি দিবস উপলক্ষে কি কি ধরনের আপনাদের কর্মসূচি ছিল বা এবারের প্রতিপাদ্য বিষয় আসলে কি ছিল? বিশ্ব প্লাস্টিক সার্জারি বা ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে যেটা আছে, এটা আসলে খুবই নতুন একটা থিম। এটা যে বিশ্বের সব দেশে পালিত হচ্ছে তা কিন্তু না। তো আমাদের দেশে হয়তো একটু আমরা চেষ্টা করি যে আসলে দিবস ছাড়া বাংলাদেশে বা অন্যান্য দেশগুলোতে ঘনবসতিপূর্ণ দেশে কিন্তু আসলে ডিসেমিনেশন হয় না, যে একটি মিডিয়া অ্যাটেনশন হচ্ছে তো মানুষের যাচ্ছে। তো আমাদের সাধারণত আমরা রেস্টোরিং লাইফ বা এটা নিয়ে কথা বলছি, দ্যাট মিনস প্লাস্টিক সার্জারি টু রেস্টোর দ্য থিংস। সো সেটার জন্য বিভিন্ন জায়গায় আমাদের শুধু সরকারি প্রতিষ্ঠান না, বেসরকারি প্রতিষ্ঠানেও বিভিন্ন র্যালি করা হয়েছে। তাছাড়া অ্যাওয়ারনেস পোস্টার, যদিও এটা পাবলিকলি দেওয়া সম্ভব না, কারণ এত বড় জনসংখ্যার দেশ, এগুলোতে হসপিটালগুলোতে এটাকে ডিসেমিনেট করা হয়েছে। তো হসপিটালগুলোতে দেওয়াতে যারা হসপিটালে সেবা গ্রহীতা এসছেন অ্যাটলিস্ট প্লাস্টিক সার্জারি, তারা জানতে পেরেছেন যে কী কী ধরনের জিনিস আমরা করে থাকি এবং এগুলোর চিকিৎসা যে বাংলাদেশে সম্ভব। অনেকগুলো জিনিস আসছে যে মানুষজন বুঝতে পারে না যে এটা বাংলাদেশে চিকিৎসা হয়, কিন্তু এটা চিকিৎসা কিন্তু বাংলাদেশে হচ্ছে। যেমন পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি সবাই কিন্তু জানতেন না,
বা খুব কম মানুষই জানেন। অনেকেই ভাবছেন যে এটা হয়তো আমাদের দেশে নিরাপদ না, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং নিরাপদ। এবং এই প্লাস্টিক সার্জারির জন্য সাধারণত খুব কম মানুষই, মানে অ্যাস্থেটিক বাদে খুব কম মানুষই কিন্তু দেশের বাইরে যাচ্ছেন। ট্রিটমেন্টের একটা বড় পার্টই হচ্ছে অ্যানেস্থেশিয়া, যেটি সার্জারি করার পূর্বে করা হয়ে থাকে, এবং অ্যানেস্থেশিয়া নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষদের মধ্যে একটা ভীতি কাজ করে থাকে। একটু জানবো এটা নিয়ে। আমি সার্জন, আমি অ্যানেস্থেশিয়ার অ্যাডভান্সমেন্ট ছাড়া কিন্তু আমার সার্জারি অ্যাডভান্সমেন্ট হবে না। এটা অনস্বীকার্য যে অ্যানেস্থেশিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য বা অ্যানেস্থেশিয়ার জন্য আজকে আমরা সার্জনরা কিন্তু আমাদের হিরোইক যে সার্জারিগুলো আমরা করতে পারছি। তো ওনারা কিন্তু সামনে কখনোই থাকেন না, পেশেন্টও জানেন না, কেউই জানেন না যে এই যজ্ঞে আমি সার্জন হিরো না, আমার সাথে কিন্তু অ্যানেস্থেসিস্ট আছেন, নার্স আছেন, একটা বিশাল টিম আছে। এটা বাংলাদেশে একদমই অপ্রকাশিত। তো আসলে বাংলাদেশে যেটা অ্যানেস্থেসিস্ট যারা আছেন ওনারাই কিন্তু আমার কাজটাকে সহজ করছেন। আমরা কি একটা মানুষকে যখন অ্যানেস্থেশিয়ার জন্য আমরা চিন্তা করি, এখানে অনেকগুলো জিনিস, ছোট বাচ্চাদের অ্যানেস্থেশিয়া একরকম, অ্যাডাল্টের একরকম। অ্যাডাল্টের অনেক ধরনের কোমোরবিডিটিস থাকে, 20 বছর বয়স পর্যন্ত একরকম, 30-এ একরকম, 40-এ একরকম, 50-এর উপর আরেক রকম। সাথে সাথে কিন্তু আমাদের টেস্টের ধরন পাল্টাতে থাকে। আমরা কিন্তু অ্যানেস্থেশিয়ার জন্য কিন্তু দেখা যায় একটা বিশাল একটা লিস্ট আমরা দিয়ে দিই। অনেকেই তখন বলেন যে এতগুলো টেস্ট কেন করছে, আসলে এটা কিন্তু আমার জন্য না, আমরা বলে দিই আমার ডায়াগনোসিস কমপ্লিট। এটা কিন্তু দরকার হলো তার অ্যানেস্থেশিয়ার জন্য। কারণ অ্যানেস্থেসিস্ট তো উনি বিহাইন্ড দ্য সিন কাজ করছেন, উনি তো পেশেন্ট দেখছেন না। আমাকেই সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে আমরা কিন্তু টোটাল বডি চেক আপটা আমরা করি। তো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্কতা একটু বেশি থাকে। ওদের কিছু আবার স্পেশাল টেস্ট অ্যাডাল্টের সাথে মিলে না। আমরা হয়তো তার ফুসফুস কাজ করছে কিনা এটা আমরা দেখি, এটা ইকোকার্ডিওগ্রাম করে আমরা কার্ডিয়াক অংশটা দেখি যে ফুল ফাংশনাল কিনা। তার রক্তের বিভিন্ন ধরনের টেস্টগুলো আমরা করি, তার কিডনি ফাংশনাল টেস্টগুলো আমরা করি, ব্লাডের বিভিন্ন ধরনের যে রক্তক্ষরণের যে বিভিন্ন প্যারামিটার্সগুলো আমরা দেখি, তারপর কিছু ইনফেকশনের ব্যাপার থাকে, সেইগুলো নিয়ে আমরা কিন্তু 7-8টা টেস্ট আমরা করি, 7-8টা অর্গান দেখার জন্য। ফার্দার ঝুঁকি এড়ানোর জন্য এই টেস্টগুলো আপনাদেরকে অবশ্যই করতে দেওয়া হয়ে থাকে বা আপনারা করতে বলে থাকেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। তবে এই পর্যায়ে একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ছোট্ট সোনামণি তাদের খাবারের প্রতি স্পেশাল যত্ন রাখতে হবে। সেজন্য তার খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, প্রোটিন এবং বিভিন্ন ধরনের গুড সোর্সেস অফ নিউট্রিয়েন্ট থাকতে হবে। আমি যদি বাচ্চা মায়েদের উদ্দেশ্যে বলি, আপনি আপনার বাচ্চার বিভিন্ন ধরনের ভাজা পোড়া বাইরে থেকে কিনে না নিয়ে এসে ঘরে যদি তৈরি করে তাদের কাছে একটু আকর্ষণীয় ওয়েতে খাবারগুলো প্রেজেন্ট করি, সেজন্য অবশ্যই বাচ্চার খাবারটিকে আপনি যখন সার্ভ করবেন ঘরে তৈরি করা খাবার আর একটু সুন্দর করে পরিবেশন করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার বাচ্চা যে আইটেমগুলো পছন্দ করে বা যে ভাজা পোড়ার আইটেমগুলো পছন্দ করে সেগুলো আপনি অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন, কিন্তু প্রতিদিন একটি একটি করে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ফলের জুস বা স্মুদি বাচ্চারা অনেকেই পছন্দ করে বা মিল্ক শেক পছন্দ করে, সেটাকে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে একটু সুন্দর ওয়েতে প্রেজেন্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা খুব সদিচ্ছে আনন্দ সহকারে সেই ফলের জুস বা স্মুদি গ্রহণ করবে। অনেক বাচ্চাই বাইরে খেতে গেলে বা ঘুরতে গেলে দেখা যায় যে স্যুপ গ্রহণ করতে পছন্দ করে, তো আপনিও কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা স্যুপের পরিবর্তে তাকে বাসায় তৈরি করা স্যুপের আইটেমও তৈরি করে দিতে পারেন। আবার বিভিন্ন ধরনের যে ভাজা পোড়ার আইটেমগুলো আছে সেগুলো খুবই কম তেল মশলা দিয়ে তার কাছে একটু সুন্দর ওয়েতে যদি প্রেজেন্ট করেন সে কিন্তু সেই খাবারটি গ্রহণ করবে। বাচ্চা বাড়ন্ত বয়সে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য কিন্তু তার অবশ্যই 3 থেকে 4 বেলা খাবার গ্রহণ করতে হবে। রাতের খাবার হিসেবে তাকে 1 গ্লাস দুধ, সামান্য পরিমাণে যদি মনে করেন সে দই দিয়ে আমরা যে লাচ্ছিটা তৈরি করে দিই সেই লাচ্ছিটাও অনেক বাচ্চা খেতে পছন্দ করে, তো তাদেরকে দই দিয়ে লাচ্ছি তৈরি করে দিতে পারেন। একটি ডিম সেদ্ধ খাওয়াতে পারেন, বা কেউ যদি ভাত খেতে ইচ্ছা প্রকাশ করে তাকে ভাত খাওয়াতে পারেন। সেটা না খেতে চাইলে নুডলসও কিন্তু তৈরি করে দিতে পারেন, কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট বাদে নুডলস তাকে তৈরি করে দিতে হবে। সবজির পরিমাণ অবশ্যই সেখানে বর্তমান রাখতে হবে। বাচ্চার যেন সহজেই যেন ক্যালোরির রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। আপনি চিরা দিয়ে, দুধ দিয়ে, খেজুর দিয়ে ব্লেন্ড করে তাকে কিন্তু স্মুদির মতো তৈরি করেও যদি দেন সেটি কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে, সাথে কলা থাকলে একটা। পাশাপাশি এটা যদি না খেতে পারে তাহলে আপনি তার পছন্দের যে কোনো মাছ বা মাংস সেটাকে একটু কম তেল মশলা দিয়ে রান্না করে দিলেন। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের পছন্দের যে খাবারগুলো আছে সেগুলো যদি তারা দেখে তাহলেও অনেক সময় তারা ঘুম থেকে উঠেও সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবে।
কিন্তু সবার প্রথমে যেমন বলেছিলাম, সবার শেষে এই বিষয়টি বলতে চাই, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বাচ্চা হোক কিংবা বড় সবার জন্য স্বাস্থ্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। বাচ্চাদের ডেভেলপমেন্ট করে এই জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এই বিষয়গুলো যেন কনফার্ম থাকে এমন খাবারগুলোই আপনি তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আর পানির বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বাচ্চা যদি পানি অনেক বেশি পান না করে, তার পরবর্তীতেও পানি বহুল ফলমূল, শাকসবজি যেগুলো আছে সেগুলো তার খাদ্য তালিকায় বর্তমান রাখার জন্য, এতে করেও তার কিন্তু পানির রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। কেন অনেক বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় দেখা দেয়। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অপারেশন পরবর্তী কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে কিনা? সব কিছুরই কিছু জটিলতা থাকে আমরা ভেবে থাকি, বা সার্জিক্যাল কমপ্লিকেশন, সেটা কিন্তু আসলে কমপ্লেক্স পেশেন্টে, যেমন একজন 50 বছর বয়সের পেশেন্টের জন্য অনেক কমোডিটিস থাকে, জটিল অপারেশন, ক্যান্সার, তার অবশ্যই কিছু পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশনে। তবে বাচ্চাদের পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারিতে এটা সম্পূর্ণভাবে একটা নিরাপদ সার্জারি, এটার কিন্তু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অত্যন্ত কম। সার্জিক্যাল রিস্কটা আমরা টেস্ট করে আমরা ওভারকাম করে নিই, যদি কোনো সমস্যা থাকে আমরা ট্রিট করে তারপরে কিন্তু অপারেশন করি, তার আগে কিন্তু আমরা অপারেশন করি না। যাকে অপারেশন করা হয় আমরা ধরে নেই সে ফিট, আলহামদুলিল্লাহ। তো অপারেশন পরবর্তী সাধারণত খুব একটা জটিলতা থাকে না, যদি পেশেন্ট আমাদের সাথে আমরা যেভাবে ফলো আপে আসতে বলি সেভাবে আসেন। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আর যেটা হলো যে অপারেশন না করলে কি হতে পারে, সেরকম অনেকগুলা ভাবে যে এই ভীতি থেকে অনেকে অপারেশন থেকে দূরে চলে যান, যে আমার মনে হয় অ্যানেস্থেশিয়া প্রবলেম, আমি অপারেশনটা এখন না, আমি পরে করতে চাই। এই প্রশ্ন আমরা সবসময় আমরা মুখোমুখি হই। তো এইটার ব্যাপারে আমরা একদম ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছি। কিছু আমরা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি যে এই বাচ্চার জন্য অপারেশনটা এই বয়সে নিরাপদ না, আমাকে পরে করতে হবে। আমরা কিন্তু অনেক সময় অনেকে এসে বলে আপনার এখনই অপারেশন করবেন, আমরা কিন্তু করি না। আমরা বলি যে না, আপনি 3 মাস 6 মাস পরে করেন। কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে, আমি আগেই বলেছি যে আপনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে আমরা যে গাছ লাগাই, গাছে কিন্তু আমরা একটা খুঁটি দিই, কেন? গাছটা যে বাঁকা হয়ে না যায়। তো ছোটোকালে আমরা খুঁটি দিয়ে তাকে স্ট্রেট রাখার চেষ্টা করি। যেই গাছটা একবার বড় হয়ে গেছে, বাঁকা হয়, তাকে কি আমি আর সোজা করতে পারবো? করতে গেলে কিন্তু ডালাটা ভেঙে যাবে। সেই রকমভাবে কিছু জন্মগত ত্রুটি আছে বা ডিজিজ আছে যেটা আমাকে এখনই অপারেশন করতে হবে। আমি যদি সেটা ডিলে করি, আমি কিন্তু তার যেই কারণে আমরা পুনর্গঠনের জন্য গেলাম যে নিয়ার নর্মাল, সেটা অ্যাচিভ করা সম্ভব হবে না। হয় ফাংশন আসবে না, অথবা দেখতে খারাপ হবে, অথবা কমপ্লিটলি হয়তো অপারেশনটা ফেলও হতে পারে। তাই আমাদের সাজেশন হলো সময়ের অপারেশন আমরা সময় মতোই করব। দরকার হলে আমরা হয়তো গাইড করব যে আপনি এখন না, আপনি পরে করুন। অর্থাৎ এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অনেক বেশি দরকার, এবং তিনি যা বলে সেই অনুযায়ী আসলে ট্রিটমেন্ট শুরু করা উচিত। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাচ্চাদের প্লাস্টিক সার্জারি নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি। রিপ্লেসমেন্ট থেরাপি কখন? যখন এন্ড স্টেজ কিডনি ফেলিওর হয়ে যায়, অর্থাৎ কিডনি আজ কাজ করছে না, অথবা মাত্র 15%, 10%, 5% কাজ করছে, জিএফআর 15-এর নিচে, 10-এর নিচে, এইরকম লেভেলে, তখন আমরা রুগীকে রিপ্লেসমেন্ট থেরাপি বলি, সেটা ডায়ালাইসিসের মাধ্যমে দেওয়া যায়, ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে দেওয়া যায়। তখন আমরা ডায়ালাইসিসের ব্যবস্থা করি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় কিছু অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।